হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা শুরু করলাম আমাদের 4 নাম্বার ক্লাসের। ওকে, আমরা শুরু করলাম আমাদের হচ্ছে সেকেন্ড পার্ট। চলো আমরা শুরু করি। এখন আসি ব্যাসিলাস। হ্যাঁ, আমাদের কক্কাস শেষ। কক্কাস শেষ। এখন আমরা পড়ব ব্যাসিলাস। ব্যাসিলাস মানে কি? দণ্ডাকৃতি। ব্যাসিলাস মানে কি? ব্যাসিলাস মানে হচ্ছে দণ্ডাকৃতির ব্যাকটেরিয়া। এইটুক মনে রাখলেই হবে। ব্যাসিলাস মানে হচ্ছে দণ্ডাকৃতির ব্যাকটেরিয়া। ঠিক আছে, ব্যাসিলাস মানে হচ্ছে দণ্ডাকৃতির ব্যাকটেরিয়া। আচ্ছা, ব্যাসিলাসের মধ্যে অনেকগুলাই আছে, জাস্ট এইটা একটু মনে রাখো। যেটা হচ্ছে স্ট্রেপ্টোব্যাসিলাস, ওইটা দেখতে কেমন? লম্বা, সূত্রাকার। শেষ। দেন যেটা কক্কোব্যাসিলাস। কক্কোব্যাসিলাস ওইটা দেখতে হচ্ছে ডিম্বাকৃতির। হ্যাঁ, ওইটা দেখতে হচ্ছে ডিমের মতো। যেটা হচ্ছে কক্কোব্যাসিলাস, ওইটা দেখতে ডিমের মতো। যেটা প্যালিসেড ব্যাসিলাস, ওইটা হচ্ছে সমান্তরালভাবে অবস্থান করে অলিক টিস্যুর ন্যায় গঠন করে। ঠিক আছে, সমান্তরালভাবে অবস্থান করে অলিক টিস্যুর ন্যায় গঠন করে। আচ্ছা, তো এতটুকু মনে রাখলেই হবে। ঠিক আছে, যে স্ট্রেপ্টোব্যাসিলাস দেখতে হচ্ছে লম্বা সূত্রাকৃতির, ব্যাসিলাস হচ্ছে আমাদের ডিম্বাকৃতির, এবং প্যালিসেড ব্যাসিলাস হচ্ছে সমান্তরালভাবে অবস্থান করে অলিক টিস্যুর ন্যায় গঠন করে। দেন আসি কমাকৃতি বা ভিব্রিও। হ্যাঁ, এইসব ব্যাকটেরিয়া দেখতে কেমন? এইসব ব্যাকটেরিয়া হচ্ছে দেখতে কমা চিহ্নের ন্যায়, মানে এরকম। ঠিক আছে, এইসব ব্যাকটেরিয়া দেখতে কমা চিহ্নের ন্যায়। তো এটার উদাহরণ হচ্ছে ভিব্রিও, কলেরা। এইটার উদাহরণ হচ্ছে ভিব্রিও, কলেরা। এটা তোমার মনে রাখতেই হবে, এবং এটা খুবই ইম্পর্টেন্ট, 5 স্টার। ভিব্রিও কলেরা হচ্ছে আমাদের কলেরা যে রোগটা, ওইটা যে ব্যাকটেরিয়ার মাধ্যমে হয়, ওই ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ভিব্রিও কলেরা। সো কোয়েশ্চেন আসতেই পারে, ভিব্রিও কলেরার আকৃতি কেমন? অ্যান্সার হবে কমাকৃতির, অথবা নিচের কোনটি কমাকৃতির ব্যাকটেরিয়া? অ্যান্সার হবে ভিব্রিও কলেরা। আচ্ছা, দেন আমরা পড়বো স্পাইরিলাম। স্পাইরিলাম মানে হচ্ছে প্যাঁচানো। হ্যাঁ, প্যাঁচানো বা সর্পিলাকার ব্যাকটেরিয়াকে বলা হয় স্পাইরিলাম। এটার অ্যান্সার হচ্ছে স্পাইরিলাম। এটার উদাহরণ হচ্ছে স্পাইরিলাম মাইনাস। সো দেখো, স্পাইরিলামের উদাহরণের মধ্যে স্পাইরিলাম ওয়ার্ডটা দেওয়াই আছে। সো এটা দেখলেই বুঝবা যে এই ব্যাকটেরিয়াটা স্পাইরিলামের উদাহরণ বা এক্সাম্পল। ঠিক আছে, সো স্পাইরিলাম মানে হচ্ছে প্যাঁচানো বা সর্পিলাকার। দেখো এখানে স্পাইরিলাম ওয়ার্ডটা দেওয়াই আছে। দেন আসি বহুরূপী। আছে, এগুলো লাগবে না। আচ্ছা, স্টিলেট বা তারকাকার, এরা দেখতে হচ্ছে তারকার ন্যায়, মানে তারার এরকম। ঠিক আছে, স্টিলেট বা তারকাকার ব্যাকটেরিয়া দেখতে তারার মতো। বর্গাকৃতি ফিলামেন্টাস, এগুলো না পড়লেও হবে, ইম্পর্টেন্ট না। আচ্ছা, গ্রাম পজিটিভ নেগেটিভ, এই টপিকটা আমি আজকে পড়াচ্ছি না। এইগুলো আসলে অতটা আচ্ছা, আজকে আমরা শুরু করবো হচ্ছে একটি আদর্শ ব্যাকটেরিয়ার গঠন। এখানে আসো। ঠিক আছে, আমি ব্যাকটেরিয়া থেকে আগে ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাদের কভার করে নিচ্ছি। ঠিক আছে, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না। এই যে মানে রঞ্জন ভিত্তিক শ্রেণী বিভাগ, বা হচ্ছে আমাদের ফ্লাজেলা ভিত্তিক শ্রেণী বিভাগ, এটা লেখাই আছে, সিলেবাসের অন্তর্ভুক্ত নয়। সো এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না। আমি পরে চাইলে দেখি এগুলা কভার করতে পড়াবো কিনা, বাট আগে ইম্পর্টেন্ট টপিকগুলো আমি কভার করে নিই। ঠিক আছে, ব্যাকটেরিয়া থেকে। সো চলো আমরা শুরু করবো একটি আদর্শ ব্যাকটেরিয়ামের গঠন। একটি আদর্শ ব্যাকটেরিয়ামের গঠন। ঠিক আছে, আচ্ছা, এইটা হচ্ছে আমাদের সিকিউর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। সিকিউতে প্রায় বা সৃজনশীলে প্রায় এইটা আসে, যে হচ্ছে আমাদের, আচ্ছা একটা সেকেন্ড একটু দাঁড়াও। ওকে, আচ্ছা এখন দেখো, আমাদের একটি আদর্শ ব্যাকটেরিয়ার গঠন, এটা প্রায় হচ্ছে আমাদের এমসিকিউতে আসে। ঠিক আছে, এটা প্রায় হচ্ছে আমাদের এমসিকিউতে আসে। সরি, এমসিকিউতে তো আসেই এই টপিক থেকে, সাথে হচ্ছে আমাদের সিকিউ,
সাথে হচ্ছে আমাদের সিকিউর জন্যও হচ্ছে অনেক 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 বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, সো এইটার আমাদের চিত্রটা শিখতে হবে এবং আদর্শ ব্যাকটেরিয়ার গঠনে কি কি পয়েন্ট আছে, যেমন হচ্ছে কোষ প্রাচীর, তারপর হচ্ছে ক্যাপসুল, মানে কী কী দ্বারা কী কী দিয়ে এই ব্যাকটেরিয়াটা তৈরি হয়েছে, ওই পয়েন্টগুলো খুবই ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, হেডলাইন যেগুলোকে আমি বলি হেডলাইন, ওই হেডলাইনগুলো মনে রাখতেই হবে। হেডলাইন, ঠিক আছে, দাঁড়াও এক সেকেন্ড। ওকে, আচ্ছা দেখো, একটি আদর্শ ব্যাকটেরিয়ামের গঠনের মধ্যে আমরা প্রথম শুরু করব হচ্ছে ক্যাপসুল থেকে, ঠিক আছে। আচ্ছা, ক্যাপসুল, সরি, প্রথম হচ্ছে আমাদের কোষ প্রাচীর। আচ্ছা, আগে হচ্ছে এই চিত্রটা একটু দেখাই। আচ্ছা, আগে তোমার প্রধান কাজ হচ্ছে হেডলাইনগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। হেডলাইনগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। সো ভালো কইরা মুখস্থ করে ফেলো। কোষ প্রাচীর, তারপর হচ্ছে ক্যাপসুল, তারপর ফ্লাজেলা, পিলি, প্লাজমা মেমব্রেন, মেসোজোম, সাইটোপ্লাজম, তারপর ক্রোমোজোম, প্লাজমিড। হ্যাঁ, এই 9টা হেডলাইন আগে ভালোভাবে মুখস্থ করো। সৃজনশীল বা এমসিকিউ যাই আসুক, এই 9টা হেডলাইন আগে ভালোভাবে মুখস্থ করো। তারপর আমি যা টুকটাক দেখাইছি, এই যে আমি যা হচ্ছে স্কাই কালার হাইলাইটার দিয়ে মার্ক করছি, ওগুলো একটু পড়লেই হবে, ঠিক আছে। মানে এমসিকিউর জন্য তো ওই মার্ক করাগুলো পড়লেই হবে। এবং সৃজনশীলের জন্য তুমি সাপোজ কোষ প্রাচীর লিখলা, কোষ প্রাচীর লিখে 2টা পয়েন্ট দিলে, এভাবে কোষ প্রাচীর লিখে 2টা পয়েন্ট দিবা, এই যে এরকম এরকম লিখে এখানে এরকম একটা টান দিবা। দেন মধ্যে কিছু ভুজুং ভাজুং লিখে দেবা, এই যে যেগুলো দাগানো আছে, এই যে যেগুলো দাগানো আছে ওগুলো লিখে দেবা, ঠিক আছে। সো চলো আমরা শুরু করি কোষ প্রাচীর থেকে। প্রথমেই আমরা পড়ব কোষ প্রাচীর নিয়ে। আচ্ছা, প্রতিটি ব্যাকটেরিয়ার কোষকে ঘিরে একটি জড় কোষ প্রাচীর থাকে। এই লাইনটা প্রথম পড়লাম, প্রতিটি ব্যাকটেরিয়াকে ঘিরে একটি জড় কোষ প্রাচীর থাকে। ওকে, আচ্ছা, এবং কোষ প্রাচীরের প্রধান উপাদান পেপটিডোগ্লাইকন, এটা আমরা আগেই পড়ছি এবং এটা মেডিকেলেরও কোশ্চেন আসছিল। সো এটা আমরা আগেই জানি, কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে পেপটিডোগ্লাইকন। আচ্ছা, এবং সাথে আছে মুরামিক অ্যাসিড, টিকোইক অ্যাসিড, এটাও আমরা জানি। এই লাইনটা কিন্তু আমরা আগেই পড়ে আসছি, ঠিক আছে। ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যের মধ্যে পড়ে আসছি। আচ্ছা, এখন কি দ্বারা, কোন এনজাইম দ্বারা ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর বিগলিত করা সম্ভব? কোন এনজাইম দ্বারা ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর বিগলিত করা সম্ভব? সেটা হচ্ছে আমাদের লাইসোজাইম ব্যাকটেরিয়া। লাইসোজাইম ব্যাকটেরিয়ার মাধ্যমে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর বিগলিত মানে গলানো, হ্যাঁ, বিগলিত মানে কি গলানো সম্ভব। আচ্ছা, তো এই কয়েকটা ইনফরমেশন মনে রাখলেই হবে আমাদের কোষ প্রাচীর থেকে। ফর বথ এমসিকিউ আসুক, সৃজনশীল আসুক, এই 2-3টে ইনফরমেশন মনে রাখলেই এনাফ, পর্যাপ্ত। দেন আসে ক্যাপসুল। আচ্ছা, আচ্ছা, ক্যাপসুলের আরেকটা নাম হচ্ছে স্লাইম স্তর। সো ক্যাপসুলকে স্লাইম স্তরও বলা হয়, এইটা মনে রাখতে হবে। আচ্ছা, দেন প্রতিকূল অবস্থা থেকে ব্যাকটেরিয়াকে রক্ষা করাই এর প্রধান কাজ। সো যদি কোয়েশ্চেন আসে প্রতিকূল অবস্থা থেকে ব্যাকটেরিয়াকে রক্ষা করে কোন অঙ্গাণু বা কোন জিনিসটি, অ্যান্সার হবে ক্যাপসুল। হ্যাঁ, প্রতিকূল অবস্থা থেকে ব্যাকটেরিয়াকে রক্ষা করে ক্যাপসুল, এবং ক্যাপসুলের আরেকটি নাম হচ্ছে স্লাইম স্তর। সো স্লাইম স্তর এবং প্রতিকূল অবস্থা থেকে ব্যাকটেরিয়াকে রক্ষা করে, এই 2টা ইনফরমেশন পড়লেই হবে। 1, 2। দিন আসি ফ্লাজেলা। ফ্লাজেলা, ফ্লাজেলা কি দিয়ে গঠিত? ফ্লাজেলা হচ্ছে ফ্লাজেলিন নামক প্রোটিন দিয়ে গঠিত। ফ্লাজেলা হচ্ছে ফ্লাজেলিন নামক প্রোটিন দিয়ে গঠিত, এটা মনে রাখতে হবে। আচ্ছা, একটা ফ্লাজেলামের 3টা অংশ থাকে। ওই 3টা অংশ কি কি? সূত্র, হুক, ব্যাসাল বডি, ঠিক আছে। একটা ফ্লাজেলার 3টা অংশ থাকে, ঠিক আছে, সূত্র, হুক, ব্যাসাল বডি। এটা একটু আইডিয়া রাখলেই হবে, নট সো ইম্পর্টেন্ট। আচ্ছা, এবং আমাদের, আচ্ছা, ফ্লাজেলার কাজ কি এটা পড়া লাগবে না। ফ্লাজেলার কাজ ব্যাকটেরিয়াকে চলনে সাহায্য করা। জাস্ট এই চলন ওয়ার্ডটা ভালো করে মার্ক করো, যদি কোয়েশ্চেন আসে। ব্যাকটেরিয়ার চলনে সাহায্য করে কে বা অংশগ্রহণ করে কে? অ্যান্সার হবে ফ্লাজেলা। একটু পরেই আমি তোমাকে চিত্রের মধ্যে ফ্লাজেলা, তারপর হচ্ছে
পিলি এগুলো দেখাবো। জাস্ট পিলিটা আমরা পড়ে নিই, দেন আমরা চিত্রে এগুলো দেখাবো। আচ্ছা, পিলি হচ্ছে পিলিন নামক এক প্রকার প্রোটিন দিয়ে তৈরি। এবং পিলির কাজ কি? পিলির কাজ হচ্ছে পিলি দ্বারা পোষক কোষের সাথে এটি সংযুক্ত হয়। আচ্ছা, মানে কি? মানে হচ্ছে দেখো, আগে আমি এখন আমরা চিত্রের মধ্যে ফ্লাজেলা আর পিলি এই দুইটা জিনিস আমরা চিত্রের মধ্যে দেখব। দেখো এই যে, এই দেখো পিলি, ঠিক আছে? এই যে পিলি, এই যে আমাদের লম্বা একটা সুইয়ের মতো দেখতে পাচ্ছ? দেখো উপরেও একটা আছে, নিচেও একটা আছে। দেখো এই যে উপরে একটা আর নিচে একটা। সো এইটাকে আমরা বলতেছি হচ্ছে পিলি। এটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা বলতেছি পিলি। এখন পিলির কাজ কি? এই পিলির কাজ হচ্ছে ব্যাকটেরিয়া যদি মানুষকে আক্রমণ করে, তাহলে এই পিলি হচ্ছে মানুষের গায়ের মধ্যে ঢুকাইয়া দেয়। হ্যাঁ, মানে যেই কোষকে সে আক্রমণ করবে ওই কোষের মধ্যে এই পিলিটা বা এই সুইটা ঢুকিয়ে দেয়। এটাই হচ্ছে পিলির কাজ। দেন হচ্ছে ফ্লাজেলা। এই পিলি তো আমরা দেখলাম, এখন দেখি ফ্লাজেলা। এই যে এখন আমরা দেখব হচ্ছে এখন আমরা দেখব ফ্লাজেলা। ফ্লাজেলা কই? এই যে চারপাশ থেকে দেখো, এইটা একটা ফ্লাজেলা, এইটা একটা ফ্লাজেলা, এইটা একটা ফ্লাজেলা, এইটা একটা ফ্লাজেলা, ঠিক আছে? তো চারপাশ থেকে যে হাত পায়ের মতো বের হয়েছে, চারপাশ থেকে যে হাত পায়ের মতো বের হয়েছে, এগুলো সবই ফ্লাজেলা, ঠিক আছে? এই যে ফ্লাজেলা। এবং এগুলোর কাজ কি? এগুলোর কাজ হচ্ছে চলাচলে বা চলনে অংশগ্রহণ করা। ওকে, সো আমাদের পিলির কাজ বুঝছো? পোষক কোষ, মানে যেই কোষকে সে আক্রমণ করবে ওই কোষের সাথে সংযুক্তির কাজ করে পিলি। যেন আসে গনোরিয়া ব্যাকটেরিয়া পিলি পোষক, গনোরিয়া ব্যাকটেরিয়া পিলি দ্বারা পোষক কোষের সাথে সংযুক্ত হয়। তো আমরা পড়ছিলাম গনোরিয়া একটা যৌনবাহিত ব্যাকটেরিয়া রোগ। সো ওই যে গনোরিয়ার যে ব্যাকটেরিয়াগুলো আছে ওগুলা ওই পিলি, গনোরিয়া ব্যাকটেরিয়ার পিলিগুলা ওগুলা মানুষের শরীরের মধ্যে ঢুকাইয়া দেয়, এইভাবেই সে আক্রমণ করে। আচ্ছা, দেন আসি হচ্ছে প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেন মানে কোষ ঝিল্লি, এটা আমরা সবাই চিনি, কোষ ঝিল্লি। আচ্ছা, অ্যাকচুয়ালি এখান থেকে ওইরকমভাবে পড়ার মতো কিছু নাই। যদি সিকিউতে লিখতে হয় তাহলে এটা লিখে দিতে পারো যে সাইটোপ্লাজমকে বেষ্টন করে একটি প্লাজমা মেমব্রেন প্লাজমা মেমব্রেন অবস্থিত। এটা আমরা জানি, সাইটোপ্লাজমের চারপাশে যে আবরণ থাকে তাকে বলা হয় প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি, যারা আমার ফার্স্ট চ্যাপ্টারের ফার্স্ট ক্লাস করছো, ঠিক আছে? সো জাস্ট যদি সিকিউর জন্য এই লাইনটা লিখে দিতে পারো, এমসিকিউর জন্য এই প্যারা থেকে পড়ার মতো কিছু নাই। আসি হচ্ছে মেসোজোম। আচ্ছা, মেসোজোম থেকে একটা জিনিস পড়বা, সেটা হচ্ছে কোষ বিভাজনে মেসোজোম সাহায্য করে। কোথায় মেসোজোম সাহায্য করে? কোষ বিভাজনে মেসোজোম সাহায্য করে। যদি কোয়েশ্চেন আসে কোষ বিভাজনে কে সাহায্য করে, অ্যান্সার হবে মেসোজোম। কোষ বিভাজনে মেসোজোম সাহায্য করে। দেন আসি সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম থেকে পড়ার মতো ওরকম কিছু নাই। আচ্ছা, সাইটোপ্লাজমের ভিতর কোন অঙ্গাণুগুলো থাকে? সাইটোপ্লাজমের ভিতর অবস্থিত উল্লেখযোগ্য অঙ্গাণু হচ্ছে রাইবোজোম আর পলি রাইবোজোম। মানে সেম কথা, রাইবোজোম পলি রাইবোজোম সেম কথা, জাস্ট অনেকগুলো রাইবোজোম মিললা পলি রাইবোজোম তৈরি করে। মনে আছে রাইবোজোমকে সার্বজনীন অঙ্গাণু বলা হয়। কেন সার্বজনীন অঙ্গাণু বলা হয়? কারণ রাইবোজোম আমাদের আদি কোষেও থাকবে, প্রকৃত কোষেও থাকবে, এই জন্য রাইবোজোমকে আমাদের বলা হয়, হ্যাঁ, সার্বজনীন অঙ্গাণু বলা হয়। আমরা ফার্স্ট চ্যাপ্টারে এটা পড়ছিলাম। আচ্ছা, এটাও একটু পড়ো যে ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে ক্ষুদ্র ক্ষুদ্র দানার মতো ভলিউটিন থাকে। সো যদি কোয়েশ্চেন আসে, হ্যাঁ, নিচের কোনটি ব্যাকটেরিয়ার মধ্যে থাকে না, অথবা নিচের কোনটি ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমের মধ্যে থাকে, এই টাইপের কোয়েশ্চেন আসে। সো জাস্ট একটু আইডিয়া রাখো যে ভলিউটিন নামক একটা জিনিস ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমের মধ্যে অবস্থিত। শেষ। আচ্ছা, ক্রোমোজোম। ক্রোমোজোম থেকে সেরকমভাবে পড়ার মতো আসলেও কিছু নাই। এখান থেকে জাস্ট এটাই পড়বা যে ডিএনএ সমৃদ্ধ অঞ্চলকে নিউক্লিয়েট বলে। এটা আমরা আগেও 2-3 বার পড়ছি যে সাইটোপ্লাজমের যেখানে ক্রোমোজোম থাকে বা ডিএনএ থাকে ওই অঞ্চলটাকে বলা হয় নিউক্লিয়েট। দেন আসো প্লাজমিড। প্লাজমিড আমরা জানি জেনেটিক ইঞ্জিনিয়ারিং যারা ক্লাস 9-10 চ্যাপ্টারটা পড়ছো, যে প্লাজমিড হচ্ছে কি কাজে ব্যবহার করা হয়। প্লাজমিড হচ্ছে আমাদের জীব প্রযুক্তিতে
ট্রান্সজেনিক ব্যাকটেরিয়া বা ভেক্টর হিসেবে প্লাজমিড ব্যবহার করা হয়। এই লাইনটা মুখস্থ করো, যখন আমরা 11 নাম্বার পড়ব, জীব প্রযুক্তি নামে একটা চ্যাপ্টার আছে আমাদের 11 নাম্বার চ্যাপ্টার, জীব প্রযুক্তি নামে একটা চ্যাপ্টার আছে, ওইখানে আমরা এই সম্পর্কে ডিটেইলস আলোচনা করব। ঠিক আছে, ওইখানে আমরা এই সম্পর্কে ডিটেইলস আলোচনা করব। আচ্ছা, জীব প্রযুক্তিতে ট্রান্সজেনিক ব্যাকটেরিয়া বা সো এটা একটু মনে রাখো, প্লাজমিডের কাজ কি? প্লাজমিড হচ্ছে ভেক্টর হিসেবে কাজ করে। ঠিক আছে, প্লাজমিড ভেক্টর হিসেবে কাজ করে। এখন বাকি প্লাজমিড নিয়ে আমরা অনেক লেখাপড়া করব, বাকি লেখাপড়া আমরা 11 নাম্বার চ্যাপ্টার বা জীব প্রযুক্তিতে করব। আচ্ছা, এই শেষ। এখন আমরা চিত্রটা একটু দেখি। এই চিত্রটা কিন্তু আমাদের সিকিউর জন্য আঁকা লাগবে। ঠিক আছে, সো প্রথম এখানে কি আঁকছে দেখো, প্রথম আঁকছে এরকম একটা কোষ প্রাচীর। এই যে এটা কি? এটা কোষ প্রাচীর। কোষ প্রাচীর, কোষ প্রাচীরের চারপাশে কি আঁকছে? ক্যাপসুল। এটা ক্যাপসুল। আচ্ছা, আমি একটু অন্য জায়গায় এঁকে দেখাই এটা, তাহলে তোমাদের জন্য ইজি হবে। আচ্ছা, এখানে এঁকে দেখাই, দেখো। আচ্ছা, প্রথম কি 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 আঁকবা বলো তো? প্রথম হচ্ছে আমি কোষ প্রাচীরটা আঁকতেছি। ঠিক আছে, আচ্ছা, এইটা আঁকলাম হচ্ছে আমি কোষ প্রাচীর। হ্যাঁ, এটা আঁকলাম কি? এটা আঁকলাম হচ্ছে কোষ প্রাচীর। এখন এই কোষ প্রাচীরের চারপাশে আরও একটা আবরণ দেব, যেটা হচ্ছে ক্যাপসুলের আবরণ। ঠিক আছে, আরও একটা আবরণ দেব। আচ্ছা, এটা কি আঁকলাম? এটা আঁকলাম ক্যাপসুল। সো আচ্ছা, এটা আঁকছি হচ্ছে কোষ প্রাচীর, এটা হচ্ছে ক্যাপসুল। কোষ প্রাচীরের চারপাশে যে আবরণ থাকে তাকে বলা হয় ক্যাপসুল। কাজ কি? ওই যে আমাদের প্রতিকূল অবস্থায় ব্যাকটেরিয়াকে টিকে থাকতে সাহায্য করে। তারপর আমরা আঁকবো কি? তারপর আমরা আঁকি হচ্ছে ফ্লাজেলাম। ঠিক আছে, ফ্লাজেলাম কি? ফ্লাজেলাম হচ্ছে আমাদের হাত পা, তাই না? সো এই যে কোন কালি দিয়ে আঁকবো? পিঙ্ক কালার দিয়ে আঁকি। এগুলো হচ্ছে আমাদের ফ্লাজেলাম। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের ফ্লাজেলাম। দেন আমরা আঁকবো হচ্ছে পিলি। এখন আমরা কি আঁকবো? এখন আঁকবো হচ্ছে আমরা পিলি। ঠিক আছে, এই একটা পিলি, এই একটা পিলি। এখন আমরা আঁকলাম হচ্ছে পিলি। ওকে। তারপর হচ্ছে দেখো, পিলি আমাদের আঁকা শেষ। এখন আমরা কি আঁকবো? এখন সাইটোপ্লাজম। ভিতরে কি বলতো? ভিতরে কিন্তু এই আমাদের এই লেয়ারটা হচ্ছে সাইটোপ্লাজম। এই যে এই লেয়ারটা সাইটোপ্লাজম। এখন সাইটোপ্লাজমের ভিতরে তোমরা ওই যে বাকি যে অঙ্গাণুগুলো আছে ওগুলো এঁকে দাও, জাস্ট ওইটা বুঝলেই হবে। ঠিক আছে, একটু বুচুং বাচুং করে এঁকে দিলেই হবে। যেমন হচ্ছে এইটা এরকম একটা এঁকে দিয়ে এটাকে বলে দিলে এটা রাইবোজোম। ঠিক আছে, এটা কি? এটা রাইবোজোম। এগুলো সুন্দরভাবে আঁকার কোনো দরকার নাই, জাস্ট গোল্লা গোল্লা কিছু এঁকে দিলেই হবে। দেন সাপোজ এইখানে আঁকলাম এরকম, এটা হচ্ছে ভলিউটিন। আমি আবার বলতেছি, সাইটোপ্লাজমের ভিতরে যে অঙ্গাণুগুলো আঁকবা ওগুলা সুন্দর করে আঁকা লাগবে না, জাস্ট তোমার বইয়েও দেখবে গোল্লা মোল্লা দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা। দেন ক্রোমোজোম আঁকলাম। ঠিক আছে, এভাবে ক্রোমোজোম আঁকলাম। এটা কি? এটা ক্রোমোজোম। ক্রোমোজোম আঁকলাম। তারপর কি? তারপর হচ্ছে প্লাসমিড আঁকলা, এরকম একটা গোল দিয়া এটাকে বলে দিলাম প্লাসমিড। এইভাবেই আঁকতে হয়। ঠিক আছে, সাইটোপ্লাজমের ভিতরে যে অঙ্গাণুগুলো আছে গোল গাল উল্টাপাল্টা একটু এরকম ডিজাইন টিজাইন করে দিয়ে বিভিন্ন কিছু লিখবা, তোমার বইয়ে দেখবে এরকমই দেওয়া আছে। ওকে, আচ্ছা। সো মোটামুটি এই এতটুকু আঁকলেই আসলে হয়। ঠিক আছে, সো যদি ব্যাকটেরিয়া গঠন আসে আশা করি তোমরা সবাই পারবা। বুঝছো? এরকম আঁকলেই হবে।
তারপর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, এখানে আমরা সেই জিনিসটাই আঁকলাম, এটা। ওকে, আমাদের তাহলে ব্যাকটেরিয়ার গঠন শেষ। ব্যাকটেরিয়া তোমাদের এই চিত্রটা শিখবা এবং এই হেডলাইনগুলো শিখবা এবং ভিতরে যেগুলো মার্ক করে দিছি বা দাগিয়ে দিছি ওগুলো পড়বা। ওকে, এখন আমরা শুরু করব হচ্ছে আমাদের ব্যাকটেরিয়ার জনন। আমাদের ব্যাকটেরিয়ার গঠন শেষ, এখন আমরা পড়ব ব্যাকটেরিয়ার জনন। ব্যাকটেরিয়ার জনন পড়ি আজকে শেষ করব আমরা। একটা সেকেন্ড ওয়েট করো। আচ্ছা, ব্যাকটেরিয়ার জনন আমরা মনে হয় আমরা আজকে ব্যাকটেরিয়ার প্রধান জনন পদ্ধতি হচ্ছে দ্বিভাজন পদ্ধতি, ঠিক আছে। ব্যাকটেরিয়ার প্রধান জনন পদ্ধতি হচ্ছে দ্বিভাজন পদ্ধতি। সো দ্বিভাজন পদ্ধতি এই যে, হ্যাঁ, দ্বিভাজন পদ্ধতি মানে কি, একটি কোষ সমান দুই ভাগে ভাগ হওয়ার নামই হচ্ছে দ্বিভাজন। একটা কোষ সমান দুই ভাগে ভাগ হয়ে যাওয়ার পদ্ধতি হচ্ছে দ্বিভাজন। সো দ্বিভাজন পদ্ধতিটা আমাদের সিকিউতে আসতে দেখা যায়, এই যে সিকিউতে বা সৃজনশীলে আসতে দেখা যায়, ঠিক আছে। আচ্ছা, এটার মেকানিজম হিসেবে এটার একটা পদ্ধতি আছে যে ভিতরে এখানে ডিটেলস লিখছে, ডিটেলসটা আমি তাহলে নেক্সট ক্লাসে আলোচনা করি। আমি আগে জাস্ট ব্যাকটেরিয়ার কোন কোন জনন পদ্ধতি আছে এই জনন পদ্ধতিগুলোর হেডলাইন নিয়ে আজকে একটু আলোচনা করব। হ্যাঁ, ব্যাকটেরিয়ার জনন পদ্ধতি নিয়ে, মানে ব্যাকটেরিয়ার জনন কী কী জনন পদ্ধতি আছে এটা নিয়ে আমি আলোচনা করতেছি। দেখো, প্রথম আমরা পড়লাম দ্বিভাজন পদ্ধতি, যেটা হচ্ছে ব্যাকটেরিয়ার প্রধান জনন পদ্ধতি, যেটা ব্যাকটেরিয়ার প্রধান জনন পদ্ধতি, ঠিক আছে। এখন আমরা পড়ব মুকুলোদ্গম। হ্যাঁ, জাস্ট এইটা মনে রাখলেই হবে যে ব্যাকটেরিয়ার অনুকূল পরিবেশে, হ্যাঁ, অনুকূল পরিবেশে মানে ভালো পরিবেশে হচ্ছে মুকুলোদ্গম প্রক্রিয়ায় অঙ্গজ জনন সম্পন্ন করে। সো যদি মানে এইটা জাস্ট একটু মনে রাখতে হবে যে মুকুলোদ্গম ব্যাকটেরিয়ার অঙ্গজ জনন পদ্ধতির একটা অংশ, এবং এটা কোন সময় হয়, এটা হয় হচ্ছে অনুকূল পরিবেশে বা এতটুকু জাস্ট মনে রাখলেও হয় যে ব্যাকটেরিয়ার জনন পদ্ধতির একটা পদ্ধতি হচ্ছে মুকুলোদ্গম, ঠিক আছে। যে ব্যাকটেরিয়া যদি এই টাইপের কোয়েশ্চেন আসে, নিচের কোনটি ব্যাকটেরিয়ার জনন পদ্ধতি, সো মুকুলোদ্গম অবশ্যই আনসার হতে পারে, এবং এটা হয় অনুকূল পরিবেশে, এবং এইটা এক ধরনের অঙ্গজ জনন পদ্ধতি, ভিতর থেকে কিছু পড়া লাগবে না। দেন আসি অযৌন জনন। ব্যাকটেরিয়ার অযৌন জনন হয় কিভাবে? হ্যাঁ, অযৌন জনন দুইটা প্রক্রিয়ার মাধ্যমে হয়, একটা হচ্ছে গনিডিয়া এবং আরেকটা হচ্ছে এন্ডোস্পোর বা অন্তরেণু উৎপাদন। সো জাস্ট হেডলাইন পড়লেই হবে। সো কোয়েশ্চেন যদি আসে নিচের কোনটি ব্যাকটেরিয়ার অযৌন জনন পদ্ধতি, 1 নম্বরে পড়বা গনোডিয়া, 2 নম্বরে পড়বা এন্ডোস্পোর। 1 নম্বরে পড়বা গনোডিয়া, 2 নম্বরে পড়বা এন্ডোস্পোর, ঠিক আছে। 1 মিনিট। আচ্ছা, 1 নম্বরে পড়বা গনোডিয়া, 2 নম্বরে পড়বা এন্ডোস্পোর বা অন্তরেণু, ঠিক আছে। এখন আমরা পড়বো জনন। এখন আমরা পড়বো হচ্ছে যৌন জনন। ব্যাকটেরিয়ার কি হচ্ছে যৌন জনন পদ্ধতি আছে, বুঝছো? দেখো, ব্যাকটেরিয়ার যৌন জনন পদ্ধতিও হচ্ছে আমাদের 3টা। একটা হচ্ছে কনজুগেশন নালীপথ, একটা হচ্ছে ট্রান্সফরমেশন, আর একটা হচ্ছে ট্রান্সডাকশন। সো আমাদের 3টা ব্যাকটেরিয়ার যৌন জনন পদ্ধতি আছে। একটা হচ্ছে কনজুগেশন, একটা হচ্ছে ট্রান্সফরমেশন, আর একটা হচ্ছে ট্রান্সডাকশন। জাস্ট এই 3টা হেডলাইন মনে রাখলেই হবে, যেগুলা ব্যাকটেরিয়ার যৌন জনন পদ্ধতি, ঠিক আছে। আচ্ছা, শেষ। সো আমাদের ব্যাকটেরিয়ার তাহলে জনন পদ্ধতি আমরা কি পাইছি? ব্যাকটেরিয়ার জনন পদ্ধতি আমরা পাইলাম প্রথমে হচ্ছে দ্বিভাজন, যেটা ব্যাকটেরিয়ার প্রধান জনন পদ্ধতি। দ্বিভাজন হচ্ছে ব্যাকটেরিয়ার প্রধান জনন পদ্ধতি। দেন আমরা পড়লাম হচ্ছে মুকুলোদ্গম, ঠিক আছে। দেন আমরা পড়লাম হচ্ছে মুকুলোদ্গম, হ্যাঁ, দেন আমরা পড়লাম মুকুলোদ্গম, এটা হচ্ছে ব্যাকটেরিয়ার অঙ্গজ জনন পদ্ধতি। দেন আমরা অযৌন জনন পদ্ধতি পাইছি 2টা, গনিডিয়া আর এন্ডোস্পোর। দেন যৌন জনন পদ্ধতি আবার 2 প্রকার, একটা হচ্ছে কনজুগেশন নালীপথের মাধ্যমে, 3 প্রকার, ঠিক আছে, 3 প্রকার। একটা হচ্ছে কনজুগেশন নালীপথ, একটা হচ্ছে ট্রান্সফরমেশন, আর একটা হচ্ছে ট্রান্সডাকশন। এই 3টা তোমার মনে রাখতেই হবে, ওকে। আচ্ছা, মোটামুটি এইগুলোই ছিল, এগুলো মনে রাখলেই হবে, ঠিক আছে।
তো আজকের ক্লাস এখানেই আমরা শেষ করতেছি। যদি কোনো কোয়েশ্চেন থাকে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। তোমাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাকে ইনবক্সে জানিও।